আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্টেইনের মামলা এবং আরো ওর সাথে সহযোগীদের মামলা, এই সব মামলার নথিপত্র গত 30শে জানুয়ারি আমেরিকার বিচার বিভাগ পাবলিকলি রিলিজ করেছে। 30 লক্ষ পাতার এই ডকুমেন্ট, এবং এখানে আপনার ভিডিও আছে 2000, 1,80,000 ছবি আছে। এবং এই জেফ্রি অ্যাপস্টেইন 1990 সালে ক্যারিবিয়ান সাগরের লিটল সেন্ট জেমস দ্বীপে একটা প্রাসাদ সম মধুকুঞ্জ তৈরি করেছিলেন। সেই মধুকুঞ্জে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দরী অল্পবয়স্ক তরুণীদের আনা হতো, এবং সেখানে অতিথি হিসেবে বিশ্বের নামকরা রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির সিইও, বিনোদন জগতের তারকা অনেকেই আসতেন। সেই মধুকুঞ্জে তারা আসতেন তাদের যৌন সম্ভোগের জন্য, তারা আসতেন তাদের বিকৃত কামনা চরিতার্থ করার জন্য। সেই মধুকুঞ্জে কারা কারা আসতেন সেই তালিকাটি প্রকাশিত হয়েছে, এবং সেই তালিকার কিছু নাম দেখে একেবারে ভিমরি খাবার মতো অবস্থা। ইয়ে আমার সামনেই আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ব্যবসা কারা আসছেন নামগুলো দেখেন: ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, জন কেরি, টেড কেনেডি, রবার্ট এফ কেনেডি জুনিয়র, মাইকেল ব্লুমবার্গ, মানে আরো অনেক। বিনোদন মিডিয়ায় মাইকেল জ্যাকসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, উডি অ্যালেন, ক্রিস টাকার, বিজ্ঞান ও প্রযুক্তি ইলন মাস্ক, বিল গেটস। এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের না, ইউকে, মধ্যপ্রাচ্য, অনেক দেশের, মানে একটা দীর্ঘ তালিকা। এবং এই যে এত বিখ্যাত লোকগুলো সেখানে যেতেন, তাদের বিকৃত কামনা চরিতার্থ করার জন্য এমনও হয়েছে যে সেখানে অল্প বয়স্ক তরুণীরা প্রেগনেন্ট হয়েছে, সেই প্রেগনেন্ট তরুণীদের অ্যাবর্শন করানো হয়েছে। সেই অ্যাবর্শন করার ফলে যে ফেটাসটা বেরিয়েছে, যে বাচ্চা, যেটা জন্ম না নেওয়া বাচ্চাটা, সেই বাচ্চাটাকে পুড়িয়ে তারা মাংস খেয়েছে। আবার ছেলেদের বলাৎকারেরও ঘটনা সেখানে অনেক ঘটেছে। এরকম একটা বিশাল অপরাধ জগৎ, এই যৌন অপরাধ কেন জেফ্রি অ্যাপস্টেইন এখানে চালাতেন, এবং এদের হানি ট্র্যাপ করা হতো কেন? এটা একটা বিশাল নেটওয়ার্ক ছিল। এর সাথে বিশ্বের খুব প্রভাবশালী অনেক গোয়েন্দা সংস্থাও জড়িত ছিল, এবং তারা এই হানি ট্র্যাপের মধ্য দিয়ে এই সব নেতাদের পরবর্তীতে ব্ল্যাকমেল করতেন, এবং বিশ্ব রাজনীতিতেও তারা বিভিন্ন রকমের প্রভাব খাটাতেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এখানে একটা বড় ভূমিকা রাখতেন বলেই এখন শোনা যাচ্ছে। তো এই যে আমি কয়েকটা নাম বললাম, বিশেষ করে আমেরিকার যে একদম শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, এই যে প্রেসিডেন্ট জর্জ বুশ, ক্লিন্টন বা ট্রাম্প, এই নামগুলো শোনার পরে সাধারণ আমেরিকানদের বা আমরা যারা আম জনতা অন্য দেশে থাকি, আমাদের মধ্যে কিরকম একটা প্রতিক্রিয়া হতে পারে? হয়তো আমেরিকার প্রতি আমাদের একটা নেতিবাচক ধারণা জন্মাবে, তার নেতা, তার প্রেসিডেন্টের প্রতি একটা নেতিবাচক ধারণা জন্মাবে। এবং এটা কি সুদূর প্রসারী কোন একটা পরিকল্পনার অংশ কিনা? এই জেফ্রি অ্যাপস্টেইন এর ব্যক্তিগত বিমানে চড়েছেন অনেকেই, এইসব বিখ্যাত যাদের নাম বললাম। সে 2008 সালে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয়। তখন সে কিন্তু আইনের ফাঁক গলে সে মুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে সে গ্রেপ্তার হয়, এবং 2019 সালে জেফ্রি কারাগারে মৃত্যুবরণ করে। জেফ্রির এই মৃত্যুটাও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সে কি কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, নাকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ সে এত কিছুর সাক্ষী ছিল।
এর সাথে একটা গ্লোবাল পলিটিক্স, যেটা বললাম যে আমেরিকার প্রতি একটা নেতিবাচক ধারণা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই এই অ্যাবস্টেইন ফাইলসটা এভাবে রিলিজ করা হয়েছে বলে অনেকে মনে করেন। এবং অনেকে মনে করেন যে 2026 সাল, যখন আমেরিকা তার বিশ্বে আধিপত্য টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে, এবং গত এক বছরে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প নানানভাবে বিতর্কিত হয়েছে, ঠিক সেই সময়ে আমেরিকার লিডারদের, আমেরিকান সেলিব্রিটি ব্যবসায়ীদের এক্সপোজ করে পৃথিবীর সামনে নেগেটিভলি এক্সপোজ করা হলো। এর মানে কি আমেরিকার যে একক সাম্রাজ্য আধিপত্য সেটিকে চ্যালেঞ্জ করা হলো? সেটি কি ক্রমশ ধ্বংসের পথেই যাত্রা শুরু করলো? এটা কি একটা পরিকল্পিত, মানে সুপরিকল্পিত একটা প্রকল্প, যার মধ্য দিয়ে আমেরিকার আধিপত্যকে সরিয়ে পৃথিবীতে গ্রেটার ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? এই যখন বিশ্ব রাজনীতির অবস্থা, যে আমেরিকাকে ডাউন করে সেখানে অন্য শক্তির আধিপত্য, বিশেষ করে ইসরায়েল এককভাবে বিশ্বে আধিপত্য বিস্তার করতে চায় কিনা, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। কিন্তু এর মধ্যে আমাদের যে নোবেল বিজয়ী, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার নাম এই ফাইলে 13 বার এসেছে। কেন এসেছে সেটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এবং এই ফাইলে আসার পাশাপাশি আর একটা ইমেল ভাইরাল হয়েছে। সেই ইমেলটি পাঠিয়েছেন অ্যাল সেকেল এবং ইসাবেল ম্যাক্সওয়েল নামের দুজন। তারা পাঠিয়েছেন এটি অ্যানিমেশন সিরিজ দ্য সিম্পসন। আপনারা দেখেছেন দ্য সিম্পসন, খুব জনপ্রিয় একটা অ্যানিমেশন মুভি সিরিজ। তার যে স্রষ্টা ম্যাট গ্রোনিংকে এই অ্যাল সেকেল এবং ইসাবেল ম্যাক্সওয়েল ইমেল করে রিকোয়েস্ট করেছিল এই ডক্টর ইনুসের ব্যাপারে। এবং আপনারা জানেন যে এই দ্য সিম্পসনস এর একটি পর্বে ডক্টর ইনুসের উপস্থিতি ছিল, অতিথি অভিনেতা বলা যায়। এবং এর মধ্য দিয়ে বেসিক্যালি ডক্টর ইনুসকে গ্লোবালি প্রমোট করার জন্য এই ইসাবেল ম্যাক্সওয়েল, অ্যাল সেকেল এরা কাজ করেছে। এখন ইসাবেল ম্যাক্সওয়েল, অ্যাল সেকেল, এদের নামটার সাথে ডক্টর ইনুস কিভাবে জড়িয়ে গেলেন? এই ইসাবেল ম্যাক্সওয়েল গ্রামীণ আমেরিকা যেটা আছে ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ সংস্থা, সেটার সিনিয়র অ্যাডভাইজার ছিলেন। এই ইসাবেল ম্যাক্সওয়েলের আপন বোন গিজলেন ম্যাক্সওয়েল, তিনি এই জেফরি অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এবং এই গিজলেন ম্যাক্সওয়েল এখন 20 বছরের কারাদণ্ড নিয়ে জেলে রয়েছেন। সুতরাং ডক্টর ইউনূস এই চক্রটার সাথে জড়িত। 2018 সালের 21শে সেপ্টেম্বর, সেই সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন এবং 1 অক্টোবর পর্যন্ত ছিলেন। সেই সময়ে এই জেফরি অ্যাপস্টেইন চক্রের পক্ষ থেকে একটি মিটিংয়ে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটি লিখিত আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেই মিটিংটিতে যোগ দেননি। সেই মিটিংটিতে কি আলোচনা হওয়ার কথা ছিল শেখ হাসিনার সাথে? 2017 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই গ্রামীণ টেলিকমের যে কর্মচারীদের লভ্যাংশ পাবার একটা বিষয় আছে, সেই সংক্রান্ত যে মামলা হয়েছিল, সেই মামলাটির ব্যাপারে দফারফা করার জন্যই তারা শেখ হাসিনার সাথে মিটিং করতে চেয়েছিল, যে ডক্টর ইউনূসকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক। এই নেগোসিয়েশন, ডক্টর ইউনূসের পক্ষে নেগোসিয়েশন করার জন্য তারা শেখ হাসিনাকে একটা মিটিং ইনভাইট করেছিলেন, কিন্তু শেখ হাসিনা সেই মিটিং এ যাননি। কারণ এটা একটা বাংলাদেশের বিচারাধীন বিষয়, এখানে নিউ ইয়র্কে বসে নেগোসিয়েট করার কিছু নেই। এখন ডক্টর ইউনূস সেই ক্যারিবিয়ান সাগরের সেই মধুকুঞ্জে, সেই দ্বীপের মধুকুঞ্জে গেছেন কিনা, সেখানে তিনি যৌনলীলায় মেতেছেন কিনা, এ ব্যাপারে কোনো কিছু এই রিপোর্টে নেই। সুতরাং কিন্তু দেখা যাচ্ছে যে এই চক্রটার সাথে
ডক্টর ইউনূস ভীষণভাবে ঘনিষ্ঠ ছিলেন এবং ক্লিন্টন পরিবারের সাথে যে তিনি যে সম্পৃক্ত ছিলেন এটা আপনারা সবাই জানেন, এখনো আছেন। এবং তিনি তাদের ব্যবহার করে গ্লোবালি নিজের ইমেজটাকে প্রমোট করেছেন। এই যে তিনি নিজে করেছেন তা না, বাংলাদেশে কোনো এক সময় তাকে ক্ষমতায় ইমপ্লান্ট করা হবে, সেই প্ল্যান কিন্তু পশ্চিমা বিশ্বের অনেক আগের থেকে, যে কারণে 2006 সালে তাকে নোবেল দেওয়া হয়েছিল। 2007 সালের যে 111 গভর্নমেন্ট এসেছিল সেই সরকারের ডক্টর ইউনূসকে চিফ করার একটা চেষ্টা সেই সময় নেওয়া হয়েছিল। তিনি যখন চিফ হলেন না, তারপরে তার নেতৃত্বে একটা রাজনৈতিক দল করার চেষ্টা করা হয়েছিল, সেটাতেও তিনি যখন ব্যর্থ হয়েছেন, তারপর থেকে লেগেছিলেন এবং 2024 সালের 8ই আগস্ট সেই ষড়যন্ত্রের এক পর্যায়ে তিনি বাংলাদেশের ক্ষমতা জোর দখল করেন। এখন প্রশ্ন উঠেছে, যাকে বাংলাদেশের মানুষ একেবারে দেবতার আসনে বসিয়েছে, সেই মানুষটা নিজের স্বার্থের কারণে বিশ্বের এরকম একটা অপরাধী চক্রের সাথে জড়িত ছিলেন। এটি তিনি আইনত কতটা অপরাধী তা জানি না, কিন্তু নৈতিকতার মানদণ্ডে তিনি ভীষণভাবে অপরাধী। তাহলে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে এখনো আপনারা কি ভাবছেন, সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। জামায়াতে ইসলামী সংগঠন সম্পর্কে অনেক রকমের মিথ চালু আছে। অনেকেই বলেন যে তারা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ডিসিপ্লিন, তাদের নেতা কর্মীদের দায়িত্ব সংগঠন নেয়, ভেতরে তাদের গণতান্ত্রিক চর্চা রয়েছে এবং তাদের নেতৃত্ব গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়, সেখানে উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব আসে না। এরকম অনেক ভালো ভালো কথা আমরা শুনে থাকি, কিন্তু আসলে কি তাই? জামাতে ইসলামের বর্তমান অবস্থা কি? জামাতে ইসলামের ভেতরে কি ঘুণ ধরেছে? এখন বাতাসে কান পাতলেই শোনা যায় যে কেন্দ্রীয় পরিষদের মধ্যে নানা ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। জামাতে ইসলামের মগবাজার অফিসে, পার্টির কেন্দ্রীয় অফিসে, হেড অফিসে যদি আপনি খোঁজ নেন, সেখানে সম্প্রতি যে কেন্দ্রীয় পরিষদের মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংগুলো শুরু হয় ঠিকঠাক, কিন্তু প্রায় অধিকাংশ দিনই মিটিংগুলো শেষ হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে। কেন এই অবস্থা? কেন জামাত ইসলামের মধ্যে এই বিভক্তি? কারা করছে? কি নিয়ে এই বিরোধ? এত ওয়েল অর্গানাইজড একটা সংগঠন, কেন এটা নিয়ে এই অবস্থা? এবং যে মুহূর্তে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইভাবে বিভক্ত, ঠিক সেই মুহূর্তে অনেক নিরীহ নেতাকর্মীরা মনে করছে যে তারা ইলেকশনের আগে আর মগবাজারের পার্টি অফিসে যাবে না। অনেকেই আবার চেষ্টা করছেন যে নিজেদের মধ্যে এই বিরোধটা যেন নিজেদের ভেতরেই থাকে, এটা যেন পার্টি অফিসের চার দেয়ালের বাইরে না যায়। কিন্তু কোনোভাবেই এটা আর চাপিয়ে রাখা যাচ্ছে না। কেন্দ্রীয় পরিষদে অস্বস্তি বাড়ছে। জামায়াতে ইসলামী এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত। একটি হলো পোপ গ্রুপ আর একটা হলো জামাতের আমির ডক্টর শফিক গ্রুপ। পোপ গ্রুপ হলো তারা নিজেদের শুদ্ধ জামাতি মনে করেন। তারা মনে করেন যে তারা জামাতে ইসলামের যে প্রকৃত আদর্শ সেটাই তারা ধারণ করেন এবং তারা নীতিবান। এই নীতিবান গ্রুপটাই শফিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই নীতিবান গ্রুপে কারা কারা আছে? এই নীতিবান গ্রুপে আছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি, মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী এবং সদ্য যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত অথচ কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম এবং তাদের অনুসারীরা। পক্ষান্তরে ডক্টর শফিকের গ্রুপে রয়েছে বর্তমান জামাতে ইসলামের অধিকাংশ নেতৃবৃন্দ। এদের বিরোধটা
একজন মানে তাদের অভিযোগ হলো যে ডক্টর শফিক তিনি ক্ষমতায় যাওয়ার জন্য এমন অনেক কাজ করছেন যেটা দলীয় আদর্শের পরিপন্থী। তিনি প্রায় ক্ষমা চান। হ্যাঁ, তিনি পারলে ৭১-এর ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চান, যেটা এই নীতিবান মূল জামাতি অংশ বা যুদ্ধ অপরাধীদের সন্তানদের যে অংশটা, তারা এটা কিছুতেই মানতে পারছেন না। এই যে নির্বাচন, এই নির্বাচনে জামাতে ইসলামের নমিনেশন নিয়েও এই পোপ গ্রুপ কিন্তু খুবই ক্ষুব্ধ। আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি। গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনীতে, তার একটা ভাষ্য শুনুন। আমির হামজার সাথে যে সম্পর্ক আছে, যে আমির হামজাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায়। আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামজার নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয়। আমির হামজা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোন একটা ওয়াজে। আমির হামজা? জি, দিনাজপুর জেলায়। ওখান থেকে আমাকে লোক জানিয়েছে ওয়াজ মাহফিলের মানুষকে দিনের কথা বলা। আমির হামজা হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন। জামাত ইসলামে এই ধরনের লোক থাকার কথা নয়। এই যে মানে আমির হামজার নমিনেশন নিয়ে একদম প্রকাশ্যে কথা বলছেন ব্রিগেডিয়ার আজমি। তো এরকম অনেক বিষয়, এবং এই যে বিভক্তি, এই বিভক্তির খবরটা কিন্তু মাঠ পর্যায়ে অনেক প্রার্থীর কাছে চলে গেছে, এবং যাদের কাছে এই খবরগুলো যাচ্ছে এটা তো তাদের জন্য খুবই হতাশাব্যঞ্জক। রিসেন্টলি আবার এই যে নির্বাচনী জোট থেকে যে চরমনায়ের ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, এটার জন্য পোপ গ্রুপ ডক্টর শফিকদের একগুঁয়েমিকে দাবি করছেন। শুধুমাত্র যে একগুঁয়েমি না, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি, ওলামায়ে কেরামদের প্রতি অবজ্ঞা, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করা, এসব নানা অভিযোগ আনছেন এই পোপ গ্রুপ ডক্টর শফিক গ্রুপদের বিরুদ্ধে। এবং তারা ঠিক করেছে যে ডক্টর শফিক যেভাবে জামাতে ইসলামকে নেতৃত্ব দিয়ে ভুল পথে চলে যাচ্ছেন, সেইখানে তারা আর এই সংগঠনের সাথে থাকবে না, এবং তারা নতুন করে বাংলাদেশ ইসলামী মুভমেন্ট নামে একটি সংগঠন করবে। এবং এই সংগঠন গড়বার লক্ষ্যে তাদের তৎপরতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই যে জামাতে ইসলামের এই যে বিভক্তি, এইটার ইম্প্যাক্ট ছাত্র শিবিরের উপরে কিভাবে পড়বে, শিবিরের নেতাকর্মীরা এটা কিভাবে নেবে, নাকি শিবিরের নেতাকর্মীর তোপের মুখে পড়বে, এই কারা পড়বে, এই পোপ গ্রুপ না ডক্টর শফিক গ্রুপ, এটা নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। পোপ গ্রুপ মনে করছেন যে ডক্টর শফিক গ্রুপ অনেকটা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছেন, এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত যেসব জামাত নেতা, যারা বাংলাদেশে জামাতের রাজনীতিকে স্টাবলিশ করেছেন, তাদের ব্যাপারে এই ডক্টর শফিক গ্রুপরা কিন্তু একটু দূরত্ব মেনটেন করছেন। এইটা এই যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে তাদের পরিবারের সদস্যরাও খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না। তো এই যে, আর ডক্টর শফিক, তাকে মনে করা হচ্ছে যে সে পিওর জামাতি না, কারণ সে এসেছে জাসদের রাজনীতি করে। তিনি স্বাধীনতার পরে জাসদের রাজনীতি করতেন, এবং তার ডিভোশন, জামাতের আদর্শের প্রতি ডিভোশন নিয়ে এই পোপ গ্রুপের মনে সন্দেহ আছে, এবং তারা মনে করছে যে তিনি জামাতকে মূল রাজনীতি থেকে বিপথে নিয়ে যাচ্ছেন, ডিরেইল করছেন। তো এই অবস্থায় এখন নির্বাচনের আগে যখন ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময় সবাই মিলে যখন কাজ করবার কথা, তখন এই বিভক্তির সংবাদ সারা দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়লে সেটি জামাতের জন্য কি ফল বয়ে আনবে, নির্বাচনী বিপর্যয় বয়ে আনবে কিনা, এখন
সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। এখন জামাত যে ভাঙবে এটা মোটামুটি নিশ্চিত। জামাতের ভেতরে যে ব্যাপক কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিবাদ চলছে, এটা এখন ওপেন সিক্রেট। এখন প্রশ্ন হলো যে জামাতের এই ভাঙ্গন কি আমরা নির্বাচনের আগে দেখব না নির্বাচনের পরে দেখব? নির্বাচনের আগে বা পরে সংগঠন ভাঙুক, এই যে ভেতরে ভেতরে গুণ পোকায় খেয়ে গেছে, এই বিভক্তি জামাতের ফলাফলকে, নির্বাচনী ফলাফলকে কিভাবে এফেক্ট করবে, সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।